দর্শক, আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথম তাদের যে মন্ত্রিসভার মিটিং, সেই মিটিংয়েই একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত যখন প্রচার করা হলো, গণমাধ্যমে আসলো, তখন সেটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া দেবে। বহু জায়গায় কাঁটাতারের বেড়া রয়েছে। পশ্চিমবঙ্গ জুড়ে যে সীমান্ত, সেই সীমান্তে কাঁটাতারের বেড়া এতটুকু জায়গা ফাঁকা থাকবে না, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে এই বেড়া দেওয়ার জন্য যে জমি, সেই জমিও তারা বিএসএফকে বুঝিয়ে দেবে। তার মানে তারা খুবই দ্রুত এই কাজটা করতে চায়। এই খবর বাংলাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই খবরটা তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত যে তারা কাঁটাতারের বেড়া দেবে। সেখানে বাংলাদেশের ফটকা রাজনীতিবিদরা তীব্র মতবাদ ব্যক্ত করতে পারে, কিংবা লাগালাগির মতবাদ ব্যক্ত করতে পারে, মন্তব্য করতে পারে, ভারতের সঙ্গে লাগিয়ে দেওয়া, যুদ্ধ লাগিয়ে দেওয়া, গ্যাঞ্জাম লাগিয়ে দেওয়া, সেরকম মন্তব্য করতেই পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল কোনো ব্যক্তি কি সেই ধরনের মন্তব্য করতে পারেন? উত্তেজনা ছড়ানোর কোনো মন্তব্য? ভারতের পশ্চিমবঙ্গ, তার সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে। পুরো সীমান্ত অঞ্চল জুড়ে তো বাংলাদেশে প্রবেশের পথ নেই। বাংলাদেশ ভারতের যে আসা যাওয়ার পথ, যে বৈধ পথ, সেই পথ তো একেবারে নির্দিষ্ট। সেই পথের গেটে তো আর কাঁটাতারের বেড়া নিশ্চয়ই তারা দেবে না। তখন বাংলাদেশের কোনো বক্তব্য থাকতে পারে। বাংলাদেশ যদি আমরা মনে করি যে আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দেব, তাহলে কি ভারত সেটা ঠেকাতে আসবে? ঠেকাতে আসবে না, খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিনি যে মন্তব্য করলেন, সেই মন্তব্যটা কতটা রাজনৈতিক মন্তব্য হলো, কতটা কৌশলী মন্তব্য হলো, নাকি প্রফেসর ইউনূস সরকারের আমলে তার সাঙ্গপাঙ্গরা যে সকল উল্টাপাল্টা মন্তব্য করেছিলেন ভারতের সঙ্গে, যে তাদের ভাবে এরকম মনে হয়েছিল যে ভারতের সঙ্গে তারা যুদ্ধ বাঁধিয়েই দেবেন, এবং ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার যে প্রয়াসটা প্রতিনিয়ত তারা বিভিন্ন মন্তব্য দিয়ে করেছিল, তার প্রতি উত্তরে ভারতীয় সরকার কি কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া দেখিয়েছিল যে ওরা আমাদের খেপিয়ে দিচ্ছে, চলো এবার যুদ্ধে জড়িয়ে পড়ি? আমরা চোখে দেখিনি এরকম কোনো মন্তব্য ভারতীয় সরকারের পক্ষ থেকে, যেটাতে মনে হয়েছে যে ভারতীয় সরকার এই বাংলাদেশের ফটকাবাজিদের কথাকে কোনো ধরনের কোনো গুরুত্ব দিচ্ছে। তার মানে আমরা যখন ফটকাবাজি করেছি তখন ভারত সরকার এটাতে গুরুত্বই দেয়নি, কোনো কথা বলেনি। কিন্তু একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো সিদ্ধান্ত, সেটাকে যদি আমি ফটকাবাজিও ধরি, সেটাকে যদি ফটকাবাজি হিসেবে গ্রহণও করি, তবুও কি সরকারের উচিত হবে যে কেন্দ্র মূল সম্পর্ক তো ভারতের সরকার টু বাংলাদেশের সরকার, ভারতের জনগণ টু বাংলাদেশের জনগণ, সেখানে একটা রাজ্য সরকার তার কথাবার্তা, কিংবা রাজ্য সরকারের প্রধান হওয়ার আগে শুভেন্দু অধিকারীর কথাবার্তাকে আমরা যদি অতি মাত্রায় গুরুত্বপূর্ণ ভেবে এমন মন্তব্য করে ফেলি যে মন্তব্য বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে, তাহলে আমার মনে হয় যে সেখানে আরও বেশি ভাবনা চিন্তা করা উচিত। কি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির? তিনি যেটা বললেন সেটা কি তার বলা উচিত হলো কৌশলগত কারণে? কৌশলগত দিক বিবেচনা করলে তিনি এই ধরনের কথা না বলে অন্যভাবে কৌশলী কথাবার্তা কি বলতে পারতেন? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে এবং বুঝে ওঠার চেষ্টা করি যে ভারতের সঙ্গে আমরা সম্পর্কটা কেমন চাই। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। দর্শক, বলছিলাম ইউনূস সরকারের উপদেষ্টা এবং তার সাঙ্গপাঙ্গরা যে ধরনের মন্তব্য করেছেন, গোলামির দিন শেষ, আজাদির দিন শুরু, আমরা আর ভারতের গোলামি করব না, ভারতকে বুঝিয়ে দেব। যেমন আসিফ নজরুল ওই গোলামির দিন শেষ এটাও যেমন বলেছিলেন, আবার বলেছিলেন যে ভারতকে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে যে বাংলাদেশ ছোট কিছু না। এটা ভারতকে বুঝিয়ে দেওয়ার কি আছে? ভারতের সঙ্গে কি আপনি যুদ্ধ করতে যাবেন যে ভারতকে আপনি বুঝিয়ে দেবেন যে তোমাদেরও পরমাণু অস্ত্র আছে, আমাদেরও অস্ত্র আছে, সুতরাং আসো টক্কর লাগি,
তোমাদেরকে ছেড়ে কথা বলবো না। এই ধরনের কথা হচ্ছে আবাল, অশিক্ষিত, মূর্খ এবং ধর্মান্ধ মানে সাম্প্রদায়িক গোষ্ঠীর মন্তব্য হতে পারে, কোনো শিক্ষিত মানুষের মন্তব্য হতে পারে না। অথচ আসিফ নজরুল খুবই একজন শিক্ষিত মানুষ, একজন ডক্টরেট ডিগ্রিধারী মানুষ, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাও আর আইন বিভাগের শিক্ষক। আইন যার লেখাপড়ার বিষয় তার তো বোঝা উচিত যে কূটনৈতিক সম্পর্কে এই ধরনের কথাবার্তা মানে আইনি সংকটও তৈরি করতে পারে, কূটনৈতিক সম্পর্ক ভেস্তে যেতে পারে এই ধরনের উগ্র কথাবার্তায়। সেটা গেল তার অধ্যায়। এবার বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর যিনি পররাষ্ট্র উপদেষ্টা হয়েছেন তিনিও অরাজনৈতিক ব্যক্তি। অরাজনৈতিক ব্যক্তি হিসেবেই মোটামুটি জানি, কারণ রাজনীতিতে সরাসরি তার কোনো সম্পৃক্ততা বাংলাদেশে দেখিনি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যিনি তিনিও অরাজনৈতিক ব্যক্তি। বাংলাদেশের সব থেকে সেন্সিটিভ যে জায়গা পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা, সেই দুই জায়গাতেই রাজনীতির বাইরের দুজন মানুষকে জায়গা দিয়েছে বিএনপি সরকার। এটা কিন্তু বিএনপি সরকারের জন্য বেশ মানে কি বলবো যে গুরুত্বপূর্ণ, কারণ একটা রিস্ক নিয়েছে তারা। অরাজনৈতিক ব্যক্তি দুইজনকেই এই জায়গায় বসিয়ে একটা রিস্ক নিয়েছে, কারণ কূটনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক মেনটেন করা, এগুলোর সঙ্গে কিন্তু রাজনীতি একটা বড় ফ্যাক্ট। রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক মস্তিষ্ক, এগুলো একটা বড় ফ্যাক্ট। রাজনৈতিক চিন্তা যদি মাথায় না থাকে তাহলে অনেক সময় অরাজনৈতিক কথাবার্তা চলে আসে, কূটনীতির মানে যে শিষ্টাচার সেগুলো মাথায় থাকে না, অনেক ধরনের এগ্রেসিভ কথা বেরিয়ে যায়। আমার মনে হয় যে একটু বেশি এগ্রেসিভই হয়ে গেলেন কিনা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, মানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা, সেটা বোধহয় ভেবে দেখা উচিত। বিনীতভাবে আমরা তাকে সেটা বলতে পারি। তিনি কি মন্তব্য করেছেন, শিরোনাম যেটা সমকাল করেছে, শিরোনামেই মন্তব্যটা অনেকখানি স্পষ্ট। তিনি বলছেন, আগের বাংলাদেশ আর নেই যে বসে বসে দেখবে, ঢাকারও পরিকল্পনা আছে। পররাষ্ট্র উপদেষ্টা মানে ভারত এটা করছে, ওইটা বসে বসে দেখার আর টাইম নাই, ঢাকারও প্ল্যান আছে, ঢাকাও প্ল্যান বাস্তবায়ন করবে। এই যে কথা, এই কথা ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা প্রভাব কিংবা একটা ভাবনার, ওদের একটা ভাবনার বিষয় হতে পারে। আমার মনে হয় যে এই ধরনের কথা না বলে, মানে যে কোনো উস্কানিতে পা না দিয়ে কৌশলী কথাবার্তা বলা উচিত। এই কথাটা অনেকটা ওই আসিফ নজরুলের ওই কথার সঙ্গে মিলে যায়, গোলামির দিন শেষ, এখন আমরা আর ভারতের গোলামি করব না। ভারতের গোলামি আপনাকে কে করতে বলেছে? ভারতের গোলামি করার তো প্রশ্নই আসে না। ভেতরে যদি ঢুকি, মানে তিনি কোন প্রেক্ষিতে এই কথা বলছেন, যে প্রেক্ষিতে এই কথা বলছেন সেই প্রেক্ষিতটা আপনারা শিরোনামটা দেখে নিন। শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী বলেছেন, এই শিরোনামে দেখুন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা শুভেন্দুর। তো বাংলাদেশের সীমান্তে ভারত তার জমিতে তারা কাঁটাতার বসাবে, সেটা যদি মনে হয় আমাদের দেশের জন্য সেটা শোভনীয় না কিংবা আমাদের দেশের জন্য ক্ষতিকর, তাহলে আপনি মানে কূটনীতির জায়গায় রয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা, আপনি কূটনৈতিক সমাধান করবেন। আপনি এই ধরনের কথা তো বলবেন না যে মানে কি বলবো যে আগের বাংলাদেশ আর নেই। বাংলাদেশ কতটা পাল্টেছে, বাংলাদেশ কতটা ক্ষমতা অর্জন করেছে, বাংলাদেশ কি মানে সামরিক সরঞ্জামে অনেক বেশি সমৃদ্ধ বাংলাদেশের কি পরমাণু অস্ত্র আছে, বাংলাদেশের কি ভারতের মতো, এমনকি ভারতের না বার্মার মতো মানে সামরিক সক্ষমতা বাংলাদেশের রয়েছে? বাস্তবতা ভিন্ন। হ্যাঁ, মানে দেশপ্রেম আমাদের কখনো কখনো অতিমাত্রায় উতলে উঠতে পারে, কিন্তু দেশপ্রেমেরও একটা সংজ্ঞা থাকা উচিত। দেশপ্রেম সেটাকেই বলে যে কথাবার্তা, যে আচরণ সত্যিকার অর্থে দেশের মঙ্গল বয়ে আনে, সেটাই দেশপ্রেম। দেশপ্রেম মানে অতিমাত্রায় কথার ঝলকানি দেখানো নয়। তিনি বলছেন যে সীমান্তে আর নতজানু হবে না বাংলাদেশ। সীমান্তে যুদ্ধ করবেন, মানে সীমান্তে বিএসএফের সঙ্গে বিডিআর যুদ্ধ করবে, ফাইট করবে, প্রতিনিয়ত ফাইট করবে। এটা তো ভাই ভাষা হলো না বোধহয়। এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। বাংলাদেশের মানুষ ও সরকার কাঁটাতারের বেড়া ভয় পায় না। বাংলাদেশেরও সীমান্ত নিয়ে পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। সীমান্ত নিয়ে পরিকল্পনা খুবই ভালো কথা, আপনি সেই পরিকল্পনা বাস্তবায়ন করুন, এবং বাস্তবায়নের জন্য ভারত যদি আপনাদের সঙ্গে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত নেয়, সেই ব্যাপারে পরামর্শ করুন। আপনার কোনো বাস্তবায়নের জন্য ভারতের সঙ্গে পরামর্শের যদি মানে দ্বিপাক্ষিক সমঝোতাতেই তো অনেক কিছু হয়। আবার তিনি পরবর্তীতে মানে
পজিটিভলিও বলেছেন যে সব কিছুই আসলে কথাবার্তাতে চূড়ান্ত হয়, এটা খুব পজিটিভ। কিন্তু ওই কথা বলার সময় একটু বেশি বোধহয় তিনি রেগেছিলেন কিংবা রেগে গিয়েছিলেন। এই রাগগুলো আমার মনে হয় যে মানে প্রশমিত হওয়া উচিত। এই রাগগুলো কন্ট্রোল করাই হচ্ছে কূটনীতিবিদের কাজ। কূটনীতিবিদের কাজ রাগকে প্রশ্রয় দেওয়া না, আশ্রয় দেয়া না। ওগুলো ধুরন্ধর ফটকাবাজ ধাপ্পাবাজ রাজনীতিবিদদের কাজ, কূটনীতিবিদের এটা কাজ নয়। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, কিছু চ্যালেঞ্জের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চাইলে দুদেশের নেতৃত্বের অবশ্যই ইতিবাচক মনোভাব দরকার। এই তো পজিটিভ কথা। অবশ্যই দুই দেশের সম্পর্কে চ্যালেঞ্জ রয়েছে, কিছু রয়েছে কঠিন, তবে যতক্ষণ আলোচনার দরজা খোলা রয়েছে ততক্ষণ তা সমাধানের সুযোগ রয়েছে। অসাধারণ কথা। আলোচনা করেই তো সমাধান করতে হবে। কিছু ইস্যু রয়েছে যা দ্রুত সমাধান হতে পারে, আর কিছু ইস্যুতে সময় লাগতে পারে। পশ্চিমবঙ্গে যে সরকার গঠন হয়েছে তারা নির্বাচনে যে উগ্র এবং অশোভনীয় ভাষা ব্যবহার করেছে, সেটা অনেক সময় হয় যে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য সেই ভাষাগুলো ব্যবহার করা হয়। তিনি নিজেই বলছেন। এখন আমরা অপেক্ষা করব যে সরকার গঠনের পরে তাদের ভাষা ওই রকমই থাকে না পরিবর্তন হয়। খুবই অসাধারণ কথা। এবং তিনি এটাও বলছেন যে আমাদের সম্পর্ক তো তাদের একটা রাজ্যের সাথে না, আমাদের সম্পর্ক হচ্ছে কেন্দ্র সরকারের সঙ্গে। এই যে উপলব্ধিটা, তার পরবর্তী কথাবার্তায় সবগুলোই পজিটিভ, সবগুলোই কূটনীতিবিদের উপলব্ধির মতো কথা। কিন্তু ওই যে প্রথম যে ঢাকা বসে থাকবে না, ঢাকাও পাল্টা ব্যবস্থা নেবে, ঢাকারও অনেক কিছু করার রয়েছে, এটা তো কোনো কথা নয়। এবং তিনি শেষের দিকে শেখ হাসিনা সরকারের তিনি বলছেন যে আবার তিনি আরেকটা কথা বলেছেন যে কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে ভয় দেখানোর মতো জায়গা আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। এটাই এগ্রেসিভ কথা। এই কথাগুলো হচ্ছে সমাবেশের কথা, মিছিল মিটিংয়ের কথা। এই কথাগুলো কোনো কূটনীতিবিদের কথা নয়। এই কথাগুলো থেকেই আমার মনে হয় যে বিরত থাকতে হবে। আমি ইচ্ছা করলেই কোনো পরাশক্তির সঙ্গে ক্যাচাল বাঁধিয়ে দিতে পারি না। আমি ইচ্ছা করলেও গায়ের জোরে আমি জানি যে আমার চাইতে তার সক্ষমতা বেশি, এটা জানা সত্ত্বেও তার সঙ্গে আমি উগ্র কথাবার্তা বলতে পারি না। এমন কথাবার্তা বলতে পারি না যে কথাবার্তাগুলো পরবর্তীতে ওরা মার্ক করে সেগুলোকে আবার আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে পরবর্তীতে। তিনি শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছেন, করতেই পারেন, সেটা তো করা ঠিক আছে। শেখ হাসিনার আমলে সীমান্ত যেমন ছিল তেমন আর থাকবে না, সীমান্তে বিভিন্ন হত্যাকাণ্ড হয়েছে শেখ হাসিনার আমলে, কিন্তু শেখ হাসিনা কিছু বলেনি, আমরা চুপ থাকবো না। ওয়েল অ্যান্ড গুড, শেখ হাসিনার আমলে ভুলগুলো অবশ্যই ধরবেন, সমালোচনা করবেন, সেটা ঠিক আছে। কিন্তু কূটনৈতিক সম্পর্কে যেন ভাটা না পড়ে সেটা মাথায় রাখতে হবে। কারণ আপনার ঠিক পূর্ববর্তী সরকার, যে সরকার চরম ব্যর্থতা দেখিয়েছে এই কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এবং ভারতের সঙ্গে যুদ্ধংদেহী সম্পর্ক তৈরি করেছে, ভারতকে শত্রুতে পরিণত করেছে, যে আচরণ তারা এবং তাদের সাঙ্গপাঙ্গ তাদের নিয়োগদাতারা যে সকল আচরণ করেছে, সেই আচরণগুলোর পাল্টা আচরণ যদি ভারত সরকার করত তাহলে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ বেঁধে যেত। কারণ প্রতি মুহূর্তে 7 সিস্টার্স আলাদা করে দেব, ব্যাপার হচ্ছে যে যখন তারা চিল্লানি যখন দিয়েছে তখন মনে হয়েছে যে ওই সমাবেশ শেষে তার প্যান্ট পরিবর্তনের প্রয়োজন হয়েছে। কারণ ওই চিৎকারে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে নির্গমন পথ শরীরে রয়েছে, সেই নির্গমন পথ দিয়ে অনেক দূষিত পদার্থ বের হয়ে যাওয়ার কথা ওই চিল্লানির ভাঁজে। আমার মনে হয় যে এরা যত চিল্লানি দেয় যত সমাবেশে, আমার মনে হয় যে গাড়িতে আলাদা একটা প্যান্ট রাখে, চিল্লানি শেষে সেই প্যান্টটা যেন কিংবা সেই পায়জামাটা যেন পরিবর্তন করা যায়। কারণ ওই পায়জামা কিংবা ওই প্যান্ট পরে পরবর্তী সমাবেশে আর যাওয়ার কোনো অবকাশ থাকে না। তাতে করে আশেপাশের লোকজন আর দাঁড়িয়ে থাকতে পারবে না তার পাশে। ওই রকম কাজ করে তো আর পররাষ্ট্র নীতি চালানো যাবে না ভাই। ওই ধরনের কাজ থেকে নিজেকে বিরত থাকতে হবে। প্রফেসর ইউনূস সরকার যা করেছে সেখান থেকে আলাদা অবস্থান তৈরি করতে হবে। আর সীমান্তের কথা যদি বলা হয় যে সীমান্তে হত্যাকাণ্ড এককভাবে আমরা যদি বুদ্ধিমান হই, নিরপেক্ষ জায়গা থেকে যদি বলি, তাহলে সমস্ত ঘটনায় সীমান্তে যত হত্যাকাণ্ড হয়, বিএসএফ যে গুলি করে, সেগুলো আপনি পুরোটাই বিএসএফে দোষ দিয়ে দেবেন?
বিএসএফ একা দায়ী, বিএসএফ মানে আমি ঢাকাতে বসে আছি, কই বিএসএফ আমাকে তো গুলি করছে না। সীমান্তে একটা মানে কি বলবো যে একটা জিরো পয়েন্ট রয়েছে, নো ম্যানস ল্যান্ড রয়েছে। নো ম্যানস ল্যান্ডে আপনি যান কেন? নো ম্যানস ল্যান্ডে না যাওয়া পর্যন্ত তো বিএসএফের গুলি করার কথা নয়। কই মানে বাংলাদেশের বিডিআরের গুলিতে ভারতীয় লোক মারা গেছে, ভারতীয় লোক নোম্যান্স ল্যান্ডে এসে অবৈধভাবে কিছু করেছে, এরকম ঘটনা তো খুব একটা দেখি না। তার মানে হচ্ছে যে সীমান্তে হত্যাকাণ্ডের সঙ্গে চোরাচালানের একটা বড় সম্পর্ক রয়েছে। ফার্স্ট নিড কোনটা? আপনি অন্যকে, ভারতকে অবশ্যই দোষারোপ করবেন, বিএসএফকে অবশ্যই দোষারোপ করবেন, কিন্তু সেই দোষারোপটা করার আগে আপনি চোরাচালানটা বন্ধ করেন। সীমান্তে কেন চোরাচালানের জন্য জনগণ যায়? এটা তো অস্বীকার করার উপায় নাই যে ভারত থেকে অবৈধ পথে চিনি আনা, গরুর মাংস পর্যন্ত ভারত থেকে অবৈধ পথে আসে। গরু তো আসেই, মসুরের ডাল, চিনি, শাড়ি, এটা ওটা, চোরাচালানগুলো বন্ধ করেন। সব থেকে ভয়াবহ চোরাচালান হয় ফেন্সি ডিলের চোরাচালান। ভারতীয় সীমান্তগুলোর জায়গাতে এগুলো বন্ধ করেন, বন্ধ করে জিরোতে নিয়ে আসেন। এগুলো জিরোতে নিয়ে আসার পরে তারপরে যদি ঘটনা ঘটে যে বিএসএফ বাংলাদেশের সীমান্তে ঢুকে এসে বাংলাদেশের কোনো নাগরিককে মেরে গেল, তখন বলেন। আমার মনে হয় যে মানে মানে মানবিক দিক কিংবা মানবতার কথা যদি বলা হয়, তাহলে প্রথমে অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে প্রত্যেকের আঙুল তোলা উচিত। কারণ এক আঙুল আমি যার দিকে তুলছি, সেই সময় বাকি যে আমার হাতের 4টা আঙুল, সেই 4টা আঙুল কিন্তু আমার নিজের দিকে থাকে। সুতরাং প্রথম ভুলটা নিজের ভুল সংশোধন করে অন্যকে তারপরে দোষারোপ করতে গেলে আমার মনে হয় যে সেটা অনেক বেশি উদারপন্থী হয়, অনেক বেশি মানবিক হয়। বিএসএফের অনেক দোষ রয়েছে, ভারতের অনেক দোষ রয়েছে, সেগুলোর আমরা নিন্দা করব, সমালোচনা করব, সমাধান করব, তাদের কাছে দাবি জানাবো, আন্তর্জাতিক মহলে দাবি জানাবো, সবই ঠিক আছে। কিন্তু তাই বলে চোরাচালান বন্ধ করব না? চোরাচালান রোধ না করে, সেটা না ঠেকিয়ে আমি বিএসএফকে শুধুমাত্র দায়ী করবো যে ওরা আমাদের মানুষকে মারছে কেন? দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট।